ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ বাঁধাচ্ছে বিস্ফোরক অভিযোগ মাদুরোর। পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পাকিস্তান। পশ্চিমা চাপের জবাবে IAEA প্রধানকে যৌথ চিঠি পাঠালো ইরান, চীন ও রাশিয়া। এক সপ্তাহে রাশিয়া দখলে ইউক্রেনের 10 এলাকা। উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি আখ্যা। এশিয়া সফরে কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের জল্পনা। বন্ধুর উপহারের টাকায় মার্কিন সেনাবাহিনীর বেতন দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে 5000-এরও বেশি মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা ব্রিটেনের। ইহুদি লবি ও ট্রাম্পকে নিয়ে স্যান্ডার্সের তীব্র মন্তব্য। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে উঠছে মার্কিন নজরদারি ড্রোন। আদানি গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক ও দেশীয় তদন্ত বিপাকে মোদি সরকার। ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম করল সৌদি আরব। ভারতের 2 রাজ্যে 64 শিশুর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে দিওয়ালি খেলনা। জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জামিনে মুক্তি, দেশত্যাগে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি ও গোয়েন্দা সংস্থা CIA-কে গোপন অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ নৌবাহিনীর আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলায় কোকেন অবকাঠামো ও মাদক চোরাচালান চালানো হচ্ছে, যা তাদের দেশে পাঠানো হচ্ছে। মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে এই স্রোত বন্ধ করার চেষ্টা চলছে, যদিও সাধারণ জেলেদের নৌকাও লক্ষ্য হতে দেখা গেছে। সামরিক পদক্ষেপের আগে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। 90টি বিমান বহন করতে সক্ষম বিশ্বের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে USS জেরাল্ড আর ফোর্ট ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ বাঁধাচ্ছে। সাম্প্রতিক সময় মার্কিন যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মাদক পাচার দমন অভিযান চালাচ্ছে। শুক্রবার ট্রেনতে আরাগুয়া জাহাজে হামলায় 6 জন নিহত হয়েছেন। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, মোতায়েনকৃত শক্তি মাদক পাচার প্রতিরোধ ও ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন দুর্বল করতে সাহায্য করবে। ট্রাম্প স্থল অভিযানও পরিচালনার সম্ভাবনা উড়িয়ে দেননি। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ নাকি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছিলেন দেশটির পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন সাবেক CIA কর্মকর্তা জন কিরিয়াকু। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2002 সালে CIA-এর সন্ত্রাস দমন প্রধান থাকা অবস্থায় তাকে জানানো হয়েছিল পাকিস্তানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করে। কিরিয়াকুর দাবি, জঙ্গিদের হাতে বোমা চলে যাওয়ার ভয় মোশাররফ ওয়াশিংটনকে নিয়ন্ত্রণ দেন এবং এর বিনিময়ে কোটি ডলার সহায়তা পান। তিনি আরও জানান, মোশাররফ একদিকে সন্ত্রাস দমনে আমেরিকা সহযোগিতা করতেন, অন্যদিকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালাতে দিতেন। এভাবেই ডাবল গেম খেলেছিলেন তিনি। ইরান, চীন ও রাশিয়া যৌথভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে চিঠি পাঠিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাওয়াদির তথ্যমতে 3 দেশ জানিয়েছে, জাতিসংঘের প্রস্তাব 2231-এর সব ধারা 18 অক্টোবর থেকে কার্যকরভাবে সমাপ্ত হয়েছে। চিঠিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির স্ন্যাপব্যাক প্রক্রিয়াকে অবৈধ বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, প্রস্তাব 2231 ও JCPOA চুক্তির আওতায় IAEA এর যাচাই ও পর্যবেক্ষণ রিপোর্টিংও শেষ হয়েছে। রেজলিউশন 14 নম্বর অনুচ্ছেদ অনুসারে এই বিষয়টি IAEA এর এজেন্ডা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়েছে। মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন 10টি এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, 17 থেকে 24 অক্টোবরের মধ্যে দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রভস্ক, খার্কিভ ও জাপোরিঝিয়া প্রদেশের লোকালয়গুলো রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় ইউক্রেনীয় বাহিনীর 22টি অস্ত্রাগার ধ্বংস করে রুশ সেনারা। মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের বিমান হামলার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ধ্বংস হয়েছে একটি Su-27 জেট, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 1441 ড্রোন। ইউক্রেন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলমান সংঘাতে দোনেৎস্ক ও জাপোরিঝিয়া সহ 10% ভূখণ্ড আগেই হারিয়েছে ইউক্রেন। এশিয়া সফরের প্রাক্কালে উত্তর কোরিয়াকে এক প্রকার পারমাণবিক শক্তি আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের প্রচুর পারমাণবিক অস্ত্র আছে। এদিকে কিম জং উনের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ট্রাম্প আগামী বুধবার এপেক ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবেন, যেখানে কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সূচিতে বৈঠক নেই। দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই JSA এলাকায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে, যা উচ্চ পর্যায়ের বৈঠকের ইঙ্গিত দেয়। এর আগে ট্রাম্প 2019 সালে কিমের সঙ্গে সীমান্তে সাক্ষাৎ করেছিলেন, যেখানে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন। শাটডাউনের সময় এক বন্ধুর দেওয়া $130 মিলিয়ন তহবিল দিয়ে সেনাবাহিনীর বেতন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ওই বন্ধু প্রকাশ্যে পরিচয় দিতে চায়নি এবং সেনাবাহিনীর প্রতি ভালোবাসার কারণে অনুদান দিয়েছেন। পেন্টাগনও এই অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, তবে তা কংগ্রেসের অনুমোদন ছাড়া ব্যবহার আইনত বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, অনুদানটি সরাসরি সেনাদের বেতন ও সুবিধায় ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বরাদ্দ ছাড়া কোনো অর্থ কোষাগার থেকে তোলা যায় না। গত 1 অক্টোবরের শাটডাউনের কারণে সেনাদের বেতন বন্ধ ছিল। অক্টোবরের মাঝামাঝি তহবিল অনুমোদনের পর পুনরায় বেতন শুরু হয়। ইউক্রেনকে 5000-এরও বেশি মাল্টি রোল ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লন্ডনের কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষ বৈঠকে ইউক্রেনকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পশ্চিমা নেতারা। শীতের আগে অতিরিক্ত 140 ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজও চলছে। জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞাকে প্রশংসা করেছেন, যা রাশিয়ার উপর চাপ বাড়াবে। ডেনমার্ক ঘোষণা করেছে ফ্রিজ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণ বড়দিনের আগেই দেওয়া হবে। ফ্রান্স মিরাজ যুদ্ধবিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে। ন্যাটো মহাসচিব এবং ইউরোপীয় নেতারা ইউক্রেনের শীতকালীন জ্বালানি ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ক্রেমলিন সতর্ক করেছে, বাজেয়াপ্ত সম্পদের বিপরীতে কঠোর প্রতিক্রিয়া নেওয়া হবে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্র ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আইপেক বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয় এবং প্রগতিশীল মার্কিনীদের কণ্ঠরোধ করছে। স্যান্ডার্স এটিকে অতি ধনী অলিগার্কি হিসেবে বর্ণনা করেছেন, যা মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে। তিনি আরও বলেন, আমি গর্বের সঙ্গে বলি আমি একজন ইহুদি, কিন্তু এর মানে এই নয় যে আমি এমন এক চরমপন্থী ইসরায়েলি সরকারের পক্ষ নেব যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করে আসছে। তিনি একই সঙ্গে ট্রাম্পের সমালোচনা করে লিখেছেন, ট্রাম্প হোয়াইট হাউস ধ্বংস করছে ডান্স হল নির্মাণের জন্য, যা তার বিলিয়নিয়ার বন্ধুদের অর্থে তৈরি হচ্ছে। সে সংবিধান ধ্বংস করেছে, সে আমাদের স্বাস্থ্যসেবা ধ্বংস করছে, আমাদের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মার্কিন সামরিক বাহিনী গাজার আকাশে নজরদারি ড্রোন উড়াচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো মার্কিন প্রশাসনকে স্বাধীনভাবে গাজার পরিস্থিতি জানতে সহায়তা করছে। দক্ষিণ ইসরায়েলে স্থাপিত মার্কিন ইসরায়েলি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে এই ড্রোনগুলো ভূমিকা রাখছে। মিশরের কায়রোতে বৈঠকের পর ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার ও প্রশাসন হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে, যা হস্তান্তর হবে স্বাধীন অংশীজনদের হাতে, যারা আরব ব্রাদার্স ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবা পরিচালনা করবে। দলগুলো ফিলিস্তিনিদের মুখোমুখি চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ অবস্থানে ঐক্যবদ্ধ হতে সম্মত হয়েছে। ভারতের শিল্পপতি গৌতম আদানিকে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপনে ৩,৯০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিদেশি বিনিয়োগকারীরা ঋণ দিতে দ্বিধা দেখালে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা LIC ব্যবহার করে আদানি গ্রুপের বন্ড ও ইকুইটিতে অর্থায়ন করা হয়। 2025 সালের মে মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় DFS LIC সমন্বিতভাবে এই বিনিয়োগ কৌশল তৈরি করে। আদানি পোর্টসের $585 মিলিয়ন বন্ড এককভাবে LIC অর্থায়ন করেছে। সমালোচকরা এটিকে জনগণের অর্থের অপব্যবহার হিসেবে দেখছেন। আদানি গ্রুপ বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় তদন্তের মুখোমুখি। বিরোধীরা মোদী সরকারের এই পদক্ষেপকে বিতর্কিত ও রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক বলে অভিহিত করেছেন। সৌদি আরব ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে ওমরা করতে গেলে রিটার্ন টিকিট বাধ্যতামূলক। যাত্রার সময় চেক ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো না হলে বোর্ডিং পাস দেওয়া হবে না। এয়ারলাইন ও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে যাত্রীর ভিসা ও ফেরার তারিখ ক্রস চেক করা হবে। ট্রাভেল এজেন্টরা অনলাইনে যাত্রার তথ্য আপলোড করবেন। এতে যাত্রীর থাকার মেয়াদ নির্ধারণ ও অতিরিক্ত অবস্থান রোধ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মটি হজ ও ওমরা মৌসুমে যাত্রী চলাচল ও হোটেল ব্যবস্থাপনা সহজ করবে। যাত্রীরা পরিকল্পনা অনুযায়ী যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে বুক করবেন। এতে শেষ মুহূর্তের জটিলতা এড়ানো যাবে। দীপাবলির আনন্দ উৎসবে ভারতের মধ্যপ্রদেশ ও বিহারে দিওয়ালি খেলনা নামে পরিচিত কার্বাইড বন্দুক ব্যবহার করে কমপক্ষে 64 শিশু কিশোর স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। স্থানীয়ভাবে তৈরি এই বন্দুকের ভেতরে ক্যালসিয়াম কার্বাইড ও পানি দিয়ে পটকা তৈরি করা হয়, যা চাপ দিলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে চোখের কর্নিয়া, আইরিশ ও রেটিনা পুড়ে যায়, ফলে অনিবার্য অন্ধত্ব ঘটে। চিকিৎসকরা এটিকে রাসায়নিক বোমা হিসেবে আখ্যায়িত করেছেন। দাম মাত্র 150 থেকে 200 রুপি হলেও এটি বিপজ্জনক। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এটি কেনা বেচা হয়েছে। 20 থেকে 23 অক্টোবরের মধ্যে হাসপাতালে শত শত শিশু ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো শিশুর সংখ্যা আরও বাড়তে পারে। জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলির বিরুদ্ধে বিশাল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তিবলিসির আদালত শুক্রবার প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাকে $3,68,400 জামিনে মুক্তি দেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ নিষিদ্ধ ও পাসপোর্ট বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো গারিবাশভিলি 30 দিন সময় পেয়ে জামিনের অর্থ পরিশোধ করবেন। তদন্তকারীরা অভিযোগ করেছেন, 2019 থেকে 2024 সালের প্রতিরক্ষা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বকালে তিনি গোপন ও অবৈধ ব্যবসায়িক কার্যকলাপে জড়িত ছিলেন। বিশেষভাবে অবৈধ আয় করা এবং নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাচার করার অভিযোগ রয়েছে। জর্জিয়ার আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে 9 থেকে 12 বছরের কারাদণ্ড হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীর।